7 বছর পর বাড়ি ফিরেছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরেছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরেছে আবির। এই 7 বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবির, তবে আন্তিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে। আবিরের বাবা চাচা 3 জন। আবিরের বাবা সবার বড় নাম আলী আহমদ খান, তানবীরের বাবা মেজো নাম মোজাম্মেল খান, ছোট চাচুর নাম ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানবীর খান, মেয়ের নাম মাহদিবা খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি। এখানে তারা একলা যৌথ পরিবারের মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন তাদের সুতোয় বাঁধা। 5 ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনে। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেনি। HSC পর্যন্ত সে বাড়িতেই ছিল, সবার নয়নের মণি। আবিরের চঞ্চল্যে মেতেও থাকতো খান বাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। 18 বছর বয়সে আবিরের হঠাৎ স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া। বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতার। 7 বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চেনার উপায় নেই। 6 ফুট লম্বা ছেলেটা, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি চাপধারী, চুলের স্টাইল কোনো নায়কের থেকেও কম না। তার ফ্যাশন আর লুকে যেন যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে পারত। প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে যে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো, সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধু স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে, যখন তার বয়স 18। সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে 24 বছরের যুবক। এতগুলো বছরে একটা দিনও বাদ যায়নি মায়ের সাথে ফোনে কথা বলা নিয়ে সে। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলায় স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানবীর দাঁড়িয়ে আছে। তানবীর সম্পর্কে তার চাচাতো ভাই এবং বয়সে 2 বছরের ছোট, কিন্তু দুইজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানবীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই 7 বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির, তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানবীরের। আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে, তারপর বাড়ি ফিরে 3 জন। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার। হবে বা না কেন, বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে। রান্নাঘরে ভারী রকমের রান্নার ধুম পড়ছে মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। আবেগপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির। মমতাময়ী মাকে সে 7 বছর আগে ছুঁয়েছিল, আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির। মা চাচিদের সালাম করলো। সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতেই ব্যস্ত সবাই। এর মধ্যে উদয় হলো মিম আর আদির। মিমের বয়স 14 বছর, তার ছোট ভাই আদির বয়স মাত্র 10 বছর। আদি এ বাড়িতে সবচেয়ে ছোট। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে এইটুকুই চিনে। দৌড়ে এসে জড়িয়ে ধরে ভাইকে। আবিরও জড়িয়ে ধরে। মিম আবিরের পাশে বসে আছে, খোশ গল্প করছে সবাই মিলে। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠতে যাবে, মা চাচিরা উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবি, তারপর উঠবে। আবির তানবীরের দিকে তাকিয়ে বলল, ওই লাকেজটা নিয়ে আয় তো। তানবীর একটা লাকেজ টান দিতে যাবে, আবির আচমকা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ওটা ছবি না। তানবীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাকেজটা নিয়ে আয়। তানবীরও তার কথা মতো লাকেজ নিয়ে আসলো। লাকেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে, এটা কার, ওইটা কার। আবির শরবত খেতে খেতে উত্তর করছে, আদির জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক্স বক্স, মা কাকিদের জন্য অনেক গিফট, তানবীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ ও অন্যান্য গিফট। আলাদা আরেকটা ল্যাপটপ আছে। মিম জিজ্ঞেস করছে, ভাই এই ল্যাপটপটা কি তোমার? আবির উত্তর দেয়, না, এটা মেঘের। মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন, ল্যাপটপটা কি দরকার বাবা? আবির বলল, ওর তো HSC পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট, অনেক কিছু জানা বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়া থেকে ল্যাপটপে সুবিধা হবে, তাই নিয়ে আসলাম। মিম বলল, আমার জন্য নিয়ে আসতে একটা। আবির অবলীলায় হেসে উত্তর দেয়, তোর 18 বছর বয়স হলে তোকে কিনে দেবো, চিন্তা করিস না। মিম খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। বাড়িতে হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান। আবির চাচ্চুকে দেখেই সালাম করতে যায়। চাচ্চু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে। ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বললেন, এতদিন এই বাড়িটা পরিপূর্ণ হলো। ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই চাচ্চুকে দিল। বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির। মেজু চাচ্চু মানে মোজাম্মেল খান বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফট যত্ন সহকারে রেখে দিলেন আবির। লাকেজে পড়ে আছে একটা বক্স, যেটা র্যাপিং পেপারে মোড়ানো, আর একটা শপিং ব্যাগ। আদি জিজ্ঞেস করে, ভাইয়া ওটা কার? আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো, এগুলো মেঘকে দিয়ে দাও।
ইকবাল খান এক পলক সবার দিকে তাকে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? হালিমা খান উত্তর দিল, ও তো কোচিংয়ে গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। আবির বাকি 2টা লাকেজ নিয়ে উঠতে যাচ্ছিল, হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি কোন রুমে থাকবো মা? ছেলের এমন প্রশ্নের জন্য মা হালিমা খান হতভম্ব হয়ে পড়লেন। তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন, তোর রুম তোরই আছে, আজ সকালেই পরিষ্কার করা হয়েছে। আবির কোনো কথা না বলে 2 লাকেজ নিয়ে উঠতে গেল। তানবীর এগিয়ে আসে, আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আবির একটা লাকেজ তানবীরের দিকে এগিয়ে দেয়, নিজে আরেকটা লাকেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। তৎক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে, মাহদিবা খান মেঘ। মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে, আপু আপু, আবির ভাইয়া। মেঘ সিঁড়ির দিকে তাকায়, লম্বা, স্বাস্থ্যবান, সুপুরুষ দেহি একজন হাতে লাকেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, শুধু পিছনটা দেখা যাচ্ছে। মেঘ ভেতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায়। তৎক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে। মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে, তোর জন্য গিফট এনেছে। মেঘ তাকিয়ে বলল, কি গিফট? সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের, ছুটে যায় ল্যাপটপের কাছে। এটা কি আমার? মিম বলল, হ্যাঁ আপু, এটা তোমার। বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ, যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো, 2টা ড্রেস মনে হচ্ছে। সেই ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যায়। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যভাবে দেখছে আবির। সে পরিচিত গ্রাম, যেখানে সে নিজের জীবনে 12টা বছর কাটিয়েছিল। যে রুমটা ছিল তার একান্তই ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিস এদিক সেদিক হতে দেয়নি আবিরের মা, মালিহা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। তখনই ছেলের কথা মনে হতো, ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। রুমে ঢুকে লাকেজ খুলে নিজের পরনের টি শার্টটি হাতে নিয়ে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলেন একটি কফি কালার টি শার্ট আর একটি ট্রাউজার পরে, হাতে টাওয়াল নিয়ে মাথায় চুল মুছতে মুছতে খাটে বসে আছে তানবীর। লাকেজ নিয়ে সে এসে রুমেই বসে আছে সে। তানবীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি হলো, কিছু বলবি? তানবীর মুচকিয়ে হেসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া, ওই লাকেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওটাতে? আবিরের চক্ষুদ্বয়ে উদ্বেগ স্পষ্ট। চোয়াল শক্ত করে উত্তর দিল, ওটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানবীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ মন, কি করবো বলো? স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির, কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। তানভীরের আপত্তিস্বর বুঝতে পেরে ওই বিষয়ে আর কিছু বলেনি, শুধু জিজ্ঞেস করে, বিকেলে কি বের হবে? নিজ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা জামাই অসাধারণ সুন্দর, 2টা গ্রাউন্ড ড্রেস আর একটা গর্জিয়াস কাজের 3 পিস। ল্যাপটপটা খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। মেঘের দৃষ্টি যে র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলো উপরে ছোট একটা চিরকুটে লেখা, অ্যাডমিশনে পরে পড়বে। তারপরে একটা ছোট বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 30 প্রো ম্যাক্স মোবাইলের বক্স। ফোন দেখে মেঘের চক্ষু চরক গাছ। অনেকদিন যাবৎ মনের কোনো সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজে, প্রাইভেটে, কোচিংয়ে সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল, তখন তানভীর তার পুরানো একটা ফোন দিয়েছিল মেঘকে। সিমটাও ছিল তানভীর। বাসার মানুষের বাহিরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে, এমনকি স্যারদের কেউ নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানভীর বারবার এই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইয়ারা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু তানভীর মেঘকে একটু বেশিই শাসনে রেখেছে এত বছর। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া, পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা? অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনের আশায় পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আইফোন পেয়ে গেছে, ল্যাপটপও পেয়ে গেছে, এই যেন মেঘ না চাইতেই জল। আর মনে ভাবতেছে, মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই। এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির। তার আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। আদি বলল, ভাইয়া, তোমায় খেতে ডাকছে। আবির বলল, যা, আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকাল 4টা বাজে, সবার খাওয়া শেষ অনেক আগে। মালিয়া খান বসেছিলেন ছেলের জন্য। ছেলে ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করেছেন, কোথাও যাবে? আবির বলল, হ্যাঁ, একটু কাজে আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলায় যা যা সে পছন্দ করতো সব রান্না করা হয়েছে, সব খেতে পারেনি, যতটুকু সম্ভব তো উঠে পড়েছে।
এরই মধ্যে তানভীর হাজির হয়েছে। ভাইয়া রেডি আমি, এখন যাবে নাকি লেট হবে? আবির, এখনই বেরোবো। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া দাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই। তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে, কি করছে কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এই সব কিছু দেখা যেন তার একমাত্রই কাজ। কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। এ কেমন দুমুখ ব্যবহার! যতক্ষণ বাসার বাহিরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত ও স্বাধীন। তানভীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলছে ছোট দুইটা তাই করে। মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি। কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গিয়েছে আরো 2 ঘন্টা আগে। মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ দেখে। আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞাসা করলেন আবির কোথায়। মালিয়া খান উত্তরে বললেন ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কি কাজ আছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর দিল আলহামদুলিল্লাহ বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলেন আলী আহমেদ খান। আমার ফিজিক্স আর ম্যাথ একটু সমস্যা, কোচিংয়ের সাথে কুলাতে পারছি না, প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে। আহমেদ খান বলল ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো, কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করছি। তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথাই শুনে না, আর না শুনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে, পড়াশোনার গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বড় আব্বু, চেষ্টা করবে। আলী খান জিজ্ঞেস করলেন খেয়েছো কিন্তু তোমরা? এবার উত্তরটা মিম দিল, হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। 3 ভাই বোন কোনো কথা না বলে দিকে 3 রুমে চলে যায়। রাত 9টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছেন 3 ভাই আর আদি। মিম মেঘ কেউ নেই। রান্নাঘরে 3 জাল খাবার রেডি করছে। বিকালে আদির সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টের 3-4 জায়গায় একটু একটু রক্ত লেগে আছে, আর আবিরের হাতে 3টা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ইকবাল খানের। কিরে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এ কথা শুনে ছুটে আসেন মালিয়া খান। কি হয়েছে আবির? বুকের ভেতর ছেদ করে উঠেছে, একমাত্র ছেলের শরীরে একটা আচরও মা সহ্য করতে পারে না। আবির বলল তেমন কিছু না, হাতে একটু লেগেছে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন খাবে না? আবির বলল না আব্বু, বিকালে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিলে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরে ভাইয়ের মুখটা দেখে নিয়ে একবারও সেই। কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখ মুখ নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বলতো? তানভীর বলল চাচ্চু, আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছি, তাই সঠিক জানি। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনো দেখেইনি তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে। সে শুধু চাচ্চু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার। মোহাম্মদ আলী খান গভীর স্বরে তানভীরকে বললেন সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। তানভীর বলল আসলে বড় আব্বু, সামান্য হাত কেটেছে ভাইয়া। বললেন আলী আহমেদ খান বললেন থাক, আমায় কিছু বোঝাতে হবে না, কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো, অন্তত তাকে বুঝাও এসবে যেন না জড়ায়। তানভীর বলল জি বড় আব্বু। মেঘ আচমকা প্রশ্ন করে বসেছিল কি হয়েছে। তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বললে তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারামারি করবে? এত বছর বাইরে ছিল ছেলেটা, এখানে ওর কে এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবতেছে আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই এই পচা, রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূর ওই 4টির দিকে তাকিয়ে আছে, এক মুহূর্তের জন্য সরছে না। হঠাৎ করে অস্বস্তি বুঝতে পেরে সবলীল ভঙ্গিতে নড়চড়ে দাঁড়ায়, দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে।
ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে। তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায় কি হয়েছে। তানভীর সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো, তাই তোমাকে সাবধান করতে বলেছে। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করলো আবির। না তেমন কিছু না, ব্যবসায় হাল ধরতে বলল। আবির বলল, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবে? তানভীর বলল, ভাইয়া মাথা ঠান্ডা করো, তুমি বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা, তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আবির বলল, তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ। তানভীর বলল, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তো হয়েছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছুই হবে না, তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেক জার্নি করে এসেছো। আবির বলল, আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, এখন তো আমি বাড়িতে এসেছি, যার যা কথা সব যেন আমাকে বলে সরাসরি, আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমার। তানভীর বলল, আচ্ছা আসছি আমি। এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ, অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটি সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। বৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে, ল্যাম্পপোস্টে ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3-4টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কণ্ঠ, রাগ, চিন্তা, অভিমান গুলোকে সরিয়ে দেয়। মেঘ খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এসএসসি পরীক্ষা শেষ হলো, 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা, তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এসএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত আগে ভাগে নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটি পড়াশোনা একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল, সবেমাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এসএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় মনে হচ্ছে নিজের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল। কিন্তু করবে কি সে? না আছে ফেসবুক, না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে, আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছিল, বয়সের গণ্ডি 9 থেকে 10 এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলার পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা। একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল, আর রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনোদিন ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি, তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়ি নিয়ে আসে। একবার বোনের দিকে তাকিয়েও দেখেনি, দুগালে আবিরের 5 আঙ্গুলের দাগ বসে গিয়েছে। সেই থাপ্পড় দিয়েছে মেঘ 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল, মেঘ 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকে খুব অভিমানী ছিল। ছোট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরও হয়নি মেঘবালিকা। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ। 2 বছর পর দেশ ছাড়ে আবির। এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতে বসতো না। আবিরকে দেখলে যেন ছুটে পালাতো না। আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয়ে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে। আবিরের পাশের রুমটা তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না। বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। 2-1 বার মেঘের কথা জিজ্ঞাসা করেছিল ঠিকই, কিন্তু মেঘের আতঙ্কে কথা বলতে চায়নি কেউ। এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞাসা করেনি। এত বছর পর ভাই বাড়ি এসেছে, এখনো দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করে ফেলেছে। ছোটবেলার অনুভূতি প্রকাশ না করতে পারলেও
আজ আবিরের কর্মকাণ্ডে কথা শুনে মেঘের মনে একটা নামেই ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করা বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার। মাথায় একটা চিন্তাই ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে। ভোরবেলা থেকে বাড়িতে রান্না ধুম পড়ে যায়। 3 ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিমার আদিও স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে উঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, আবার মাঝে মাঝে এমনি চলে যায়। 10টা থেকে 12টা পর্যন্ত বাহিরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়। বিকালে একটু হই হুল্লোড় করে, তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসায় গাড়িই তাকে দিয়ে আসে, আবার কল দিলে গাড়িই তাকে নিয়ে আসে। ঠিকঠাক 12টায় ঘর থেকে বের হয়। আবির ধীর গতিতে নিচে নেমে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীত স্বরে ছেলেকে জিজ্ঞেস করেন, কিছু হয়েছে তোর বাবা? ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলার চঞ্চলতা ছিটে ফোটেও নেই ছেলেটার মধ্যে। এটা ভেবেই বরাবর হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ চোখে পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে। হাতটাও ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বুঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছর শিশু সে, আগুন পানি চিনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে। খাওয়ার শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে 1টা ঘন্টা হবে। শাওয়ার নিয়ে এসে খেতে বসেছে। খাওয়া শেষ। তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আম্মু ভাইয়া কোথায়? আটকে উঠেন মালিয়া খান। ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়ে গেছে। কেন? ইস, মিস করে ফেললাম। মালিয়া খান বলল, কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে আছে। ভাই আর বড় আম্মু কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনা কি। তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? আবির কি যেন বললো, শোনা যায়নি। তানভীর চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, বড় আম্মু, কাকিমা বাহিরে চলো। কেউ প্রশ্ন করার আগে তানভীর ছুটে গেল বাহিরে। তার পিছনে পিছনে আদি, মা, কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল। এখানে সবার পিছনে মেঘও গেল সেখানে। এরই মধ্যে বাইক নিয়ে বাড়ি ঢুকলো আবি। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নেই। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবেই দেখেছিল আবির ভাইকে। সেই আবির ভাইয়ের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই। হেলমেট খুলতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের। চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্ট, সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে সজুতা। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আবিরের দিকে। হৃৎপিণ্ডে ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠে মেঘের মনের গহীনে ধাক্কা খায়। এতে হুঁশ ফিরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। একদরে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ। মিমার আদি হইহুল্লা করছে। আবির ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য। মালিয়া খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরও বাইক কেন কিনবে? আবির বলল, আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না। পিচ্চিরা খুশি হলেও খুশি হতে পারেনি মালিয়া খান, হালিমা খান আর আকলিমা খান। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিল স্বয়ং আলী আহমেদ খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষেধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তার, তাই কিনতে পারেনি। তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে। রাজনীতির সুবিধার্থে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার নাম মুখে নিস না। আবির বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো, এর মধ্যে বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবে ভয়ে আতঙ্কে আছে বাড়ির 3 বউ। অষ্টদশীর হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমে। জানালার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো কতক্ষণ। হঠাৎ ঝলমিলিয়ে উঠল মেঘ, সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজেই প্রশ্ন করলো, বাই এনি চান্স আমি কি হিটলারের উপর ক্রাশ খেয়েছি? শ্বাস ছেড়ে নিচের মাথায় ঘাটটা মেরে মেঘ বলে, ছি মেঘ ছি, কি সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলে মানা যেত, এমন গুরুগম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের উপর কেউ কি ক্রাশ খায়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতে মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল দেয় মেঘের সবচেয়ে কাছে বান্ধবী বন্যাকে।
প্রথম কল দিতেই রিসিভ করে কল। বন্যা বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ তখন বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা বলল, হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন, ঠুসঠাস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, আজ তুই কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করছিস? বন্যা বলল, কি মিস করছি বলে ফেল বান্ধবী। মেঘ বলল, এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব? বন্যা বলল, আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেলো প্লিজ। মেঘ বলল, আমার হাতে আইফোন 30 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দু পরিমাণ বিশ্বাস করেনি, হেসে উড়ে দিয়ে বলছে, এখন বল, একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই এক আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে উঠে স্বপ্ন দেখলি নাকি? মেঘ উৎফুল্ল মেজাজে আচমকাই বিগড়ে গেল, অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই এসেছে বিদেশ থেকে, উনি নিয়ে এসেছে আমার জন্য। বন্যা বলল, তাই বল, না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও আছাড় ভেঙে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই আবির ভাইটা কি, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ, আমার চাচাতো ভাই। বন্যা বলল, তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ বলল, জানি না, শোন তোকে কি বলি। বন্যা বলল, হ্যাঁ বল। মেঘ বলল, আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি। বন্যা বলল, মানে? মেঘ বলল, কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুলগুলো, আমার মনটা এলোমেলো হয়ে গেছে, আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধতস্থ হয়ে গুরু গম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতে এই মানুষটার উপর ক্রাশ খেয়ে বসে আছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথায় অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখছিস, তাই তো আহামরি সুদর্শন লেগেছে, বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুইজন দুইজনকে কথা দিয়েছিলাম, একজন বিপদে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলে? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্ত। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আচমকা প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো, এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ার যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির, রংচা দেওয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। আর আগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে মেঘ, আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। 6 থেকে 10 পর্যন্ত গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজে। আহার জীবন, ধুধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনে বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ খাবে কিভাবে? বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় 2-3টাই বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়িতে এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারতেন না, বরযাত্রী আসলে তো আরও না। ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো, তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেদি দিতেও পারেনি সে কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতে যায় না। এতে তানভীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি তার খুবই দরকার ছিল। কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য। মেঘ আর কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে, জীবন যেখানে যেমন তা মানাতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ায় খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কোথায় আছে সঙ্গ দোষে লোহাবাসে, সঙ্গ খারাপ হলে মেঘ খারাপ হবে, তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরো 2জন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আরেকজন মায়া। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকাল থেকে ঘুমাচ্ছে, সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আবির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন। আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে, তোয়াল দিয়ে কোনো রকম মুখটা মুছে তাৎক্ষণিক রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে, ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দেবেন।
আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে, আচমকে এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেয়ে, চুলগুলো অগোছালো। আকাঙ্ক্ষিক ধাক্কা এড়াতে জলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নির দৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ভ্রুগুলো শিথিল হয়ে যায়, অমৃত চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর, আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয়ে আবিরের কালো জামা পরিহিত এক লালনার দিকে দৃষ্টি পরে আপদমস্তক দেখলো একবার। কালো জামাতে যাকে অসাধারণ ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমরে ছড়িয়েছে, চুল যেন মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করেই লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদেশি নেশা। দ্রুত গতিতে থামতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার কোণে। আবির চোখের দিকে বিস্ময়কর ভাবে নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা টি শার্টটি অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে। সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে আষ্টাদশী কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির।